হ্যালো সবাইকে। আজকে আমরা ক্লাস 9-এর যে তাপ সংক্রান্ত যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের আমরা আলোচনার যে বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে কি ক্যালোরিমেট্রির মূলনীতি, আপেক্ষিক তাপ কাকে বলা হয়, তাপ যে একটা শক্তি সেটা কি করে হলো, এবং তাপের যে শক্তি সেটা নিয়ে যে ব্যাখ্যাটা রয়েছে সেটা আমরা বলবো, এবং তার সাথে সাথে যে প্রভাবগুলো রয়েছে উষ্ণতা বৃদ্ধি বা কমানো বা কোনো বস্তুর উপরে উষ্ণতার প্রয়োগ করলে পরে কী কী পরিবর্তন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আশা করি আমরা সবাই দেখেছি যে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা যখন সূর্যের রোদের নিচে আসি তখন কি হয়, আমাদের গাটা গরম হয়ে যায়, তাই তো? তাহলে এই যে গাটা গরম হচ্ছে কেন? আগেকার দিনের মানুষরা ভাবতো যে এই তাপ হচ্ছে একটা বাহ্যিক কারণ, যার প্রভাবে কি হচ্ছে কোনো শীতল বস্তু গরম হয়ে যাচ্ছে, এবং গরম বস্তু কী হচ্ছে, যদি তাপ ওই বাহ্যিক কারণটা যদি না থাকে তাহলে কী হবে, সে আস্তে আস্তে শীতল হয়ে যাবে। কোনো উষ্ণ বস্তু কী হয়ে যাবে, শীতল হয়ে যাবে, এবং শীতল বস্তু কী হবে, যদি বাহ্যিক কারণটা থাকে তাহলে কী হবে, সে গরম হয়ে যাবে, তাই তো? তাহলে এগুলো ছিল আগেকার দিনে মানুষদের ধারণা। তো আগেকার দিনে অতটা ঠিকঠাক করে সংজ্ঞাও দিতে পারিনি, তো আজকে আমরা মোটামুটি সংজ্ঞাটা জেনেছি। তো সংজ্ঞা থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, তাপ হচ্ছে একটা শক্তি, তাপ হচ্ছে একটা শক্তি। আর শক্তি কী বলা, শক্তি কাকে বলা হয়? কার্য করার যে সামর্থ্য, তাই তো? তাহলে কার্য করার যে সামর্থ্য সেটাই হচ্ছে কি শক্তি। তাহলে এখানে দেখো তাপ, যে তাপটা রয়েছে সেই তাপটাকে যদি শক্তি যদি না হতো তাহলে তাপ হচ্ছে কি এক প্রকারের শক্তি, তাই তো? তাহলে এই যে শক্তি, তাহলে এই শক্তিটা কেন বলছি আমরা? তাহলে দেখো, যে কোনো বস্তুর যদি কার্য করার সামর্থ্য থাকে তাহলে কি বলবো, তাকে বলি আমরা কার্য করার যে সামর্থ্য সেটাই হচ্ছে কি শক্তি। তাহলে এই যে তাপটা কি করছে, যে কোনো একটা বস্তুকে কি করছে, যদি ধরো তরল নিয়ে নাও বা জল নিয়ে নাও, সেই জলটাকে কি করতে পারে, তাপ যদি আমি দিই তাহলে কি হবে, সেটা ফুটতে শুরু করবে, বাষ্পে পরিণত হয়ে যাবে। আবার কি হবে, যদি তাপ আমরা তুলে নিই তাহলে কি হবে, সেটাকে যদি ফ্রিজ করা হয় বা ঠান্ডা করা হয় তাহলে সেটা কি হবে, বরফে পরিণত হবে, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে তাপটা কী করছে, একটা কাজ করছে। কার উপরে কাজ করছে? সেই জলের উপরে কাজ করছে। সেই জলের উপরে কাজ করে কী করছে, জলটাকে ঠান্ডা করছে, তাই তো? ঠান্ডা করছে বা গরম করছে, দিয়ে কী করছে, বাষ্পের সৃষ্টি করছে, বা সে কী করছে, বাষ্পের সৃষ্টি করছে, বা সে বরফের সৃষ্টি করছে, তাই তো? যখন সেটাকে ফ্রিজ করা হচ্ছে তখন সে কী করছে, বরফের সৃষ্টি করছে। তাহলে আমরা তো বুঝতে পারছি যে তাপ যখন কোনো একটা বস্তুর উপর প্রয়োগ হচ্ছে তখন সে কী করছে, সে কিছু পরিমাণে কার্য করছে, অর্থাৎ তাপটা কিছু পরিমাণে কার্য করছে। তাহলে আমি বলতে পারি যে তাপ হচ্ছে একটা শক্তি। তো এই যে তাপ একটা শক্তি, এইটা যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে কি এটা যুক্তি দিয়ে বোঝাও যে তাপ একটা শক্তি, তখন কীভাবে অ্যান্সারটা করবে? তো অ্যান্সারটা যখন করবে, অর্থাৎ যে প্রশ্নটা জিজ্ঞেস করবে যে তাপ যে এক প্রকার শক্তি, সেটাকে যুক্তি দিয়ে বোঝাও, ঠিক আছে? তো যুক্তি দিয়ে কিভাবে বোঝাবে? তো যুক্তি দিয়ে বোঝাতে গেলে পরে তোমাকে আগে জানতে হবে যে সাধারণ জিনিসগুলো বলতে গেলে দেখো, আগেকার দিনে যে ট্রেনগুলো চলতো সেই ট্রেনগুলো কিসের সাহায্যে চলতো, সেই কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করে সেই তাপের সাহায্যে সেই ট্রেনগুলো চলতো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন আমি ওই কয়লাটাকে পুড়িয়ে কী করছি, তাপ শক্তি সৃষ্টি করার ফলে কী হচ্ছে, সেই ট্রেনটা চলতে শুরু করছে। বা ডিজেল ইঞ্জিন যখন রয়েছে, ডিজেল ইঞ্জিনের সাহায্যে কী হয়, যখন ডিজেলটাকে আমি পুড়িয়ে দিই, ডিজেলটাকে পোড়ানো হয়, তখন কী হয়, পোড়ানোর সাথে সাথে তাপ উৎপন্ন হয়, এবং তাপের সাহায্যে কী হয়, ডিজেল ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটা কী হয়, চলতে শুরু করে, ঠিক আছে? তো এই যে চলতে শুরু করছে তাহলে কি করছে, তাপের প্রভাবে কার্য হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে তাপটা হচ্ছে একটা শক্তি, তাই তো? তাহলে তাপটা হচ্ছে একটা শক্তি। তাহলে এরকমভাবে বলবে, কী বললাম, একটা ইঞ্জিন যখন চলছে তখন তার মধ্যে আগেকার দিনে যে সমস্ত ইঞ্জিনগুলো ছিল, যেমন ডিজেল ইঞ্জিন বা রেল ইঞ্জিন, সেগুলো কী হতো, তাপ সৃষ্টি করে সেই ট্রেনটা বা ইঞ্জিনটা চলতে শুরু করতো, তাই তো? অর্থাৎ গতিশক্তির সৃষ্টি হতো। গতিশক্তির সৃষ্টি হলে পরে কী হবে, সে একটা কার্য করছে, তাই তো? তাহলে সেই যে পরিমাণে কার্য করছে সে, তাহলে আমি সেই কার্য করার যে সামর্থ্য সেটাকে আমি বলি শক্তি। অর্থাৎ তাপের সাহায্যে এটা একটা শক্তি করার সামর্থ্য লাভ করছে, অর্থাৎ ইঞ্জিনটা চলার ক্ষমতা লাভ করছে। তাহলে তাপ একটা শক্তি, বুঝতে পেরেছো? তাহলে এরকমভাবে বলবে। তো এই যে গতিশক্তি, এই গতিশক্তি নিয়ে আমরা আলোচনা করব একটু পরেই।
তো এরপরে যে প্রভাবগুলো রয়েছে, এবার উষ্ণতা তো আমি দিচ্ছি, উষ্ণতা দিলে পরে কেন কোনো বস্তুর যে অবস্থার কী হবে, উষ্ণতা দিলে পরে কোনো বস্তু মানে রাসায়নিক পরিবর্তন কী কী হবে, আয়তনের কী পরিবর্তন হবে, চুম্বক ধর্মের কী কী পরিবর্তন হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে উষ্ণতার পরিবর্তন, তাই তো। প্রথমে যে প্রভাবটা রয়েছে তাপের প্রভাব, ঠিক আছে। তাপের প্রভাব হচ্ছে প্রথমটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতা পরিবর্তন, তো উষ্ণতা পরিবর্তনে কি বলছে দেখো, তুমি একটা গরম বস্তু নিয়েছো বা একটা বাটিতে জল নিয়েছো, জলটাকে প্রচণ্ড গরম করেছো, এবার বলো এই থেকে যদি আমি এটাকে বাইরে রেখে দিই তাহলে কি হবে, সে আস্তে আস্তে শীতল হয়ে যাবে, তাই তো। তাহলে শীতল হয়ে গিয়ে যাচ্ছে মানে কি, এ কিছুটা পরিমাণে তাপ বাইরে বার করে দিচ্ছে, তাই তো। তাহলে বাইরে বার করে দিলে কি হচ্ছে, তার উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তাই তো। এবার আমি যদি একটা বরফ নিই তাহলে কী হবে, সেই বরফকে যদি আমি হিট দিই তাহলে কী হচ্ছে, সেটা তরলে পরিণত হবে, তাই তো। সেটা তরলে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে যখন আমি এর উষ্ণতার পরিবর্তন করছি তখন কী হচ্ছে, সেটা একটা মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হচ্ছে, তাই তো। তাহলে উষ্ণতা আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা বস্তু কী হচ্ছে, যখন উষ্ণতা বাড়াচ্ছি তখন কী হচ্ছে, সে উষ্ণতা বেশি হচ্ছে, এবং যখন উষ্ণতা কমাচ্ছি তখন সে কী হচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। অর্থাৎ উষ্ণতা বাড়ালে কী হচ্ছে, কোনো একটা বস্তু গরম হয়ে যাচ্ছে, এবং উষ্ণতা কমালে সে শীতল হয়ে যাচ্ছে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে শীতল বস্তু গরম ও উষ্ণতা হ্রাস করলে গরম বস্তু শীতল হয়। বুঝতে পেরেছো? তাহলে উষ্ণতা পরিবর্তন বোঝা গেল আশা করি। এরপরে দেখবো অবস্থার পরিবর্তন। আমরা কি জানি, আমরা আগে জেনেছি কি পদার্থ তিন প্রকারের হয়, একটা হচ্ছে কঠিন, তরল ও গ্যাসীয়। তো এই যে তাপের চ্যাপ্টারটা রয়েছে এগুলো প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাবে, ক্লাস 8-এ পেয়েছিলে, এবার যখন উঁচু ক্লাসে যাবে তখন উঁচু ক্লাসে আরও ডিটেলসে আলোচনা করা রয়েছে। তো তোমাদের যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা খুব সহজ ভাষায় বোঝাবো, ঠিক আছে। আর আশা করি খুব সহজে বুঝতে পারবে। তো এরপরে যে পরিবর্তন আছে বা তাপের যে প্রভাবটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন, ঠিক আছে। অবস্থার পরিবর্তন হচ্ছে একটা ভৌত পরিবর্তন। তো অবস্থার পরিবর্তন বলতে গেলে আমি বুঝতে পারছি যে একটা মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে যাবে, তাই তো। তাহলে অবস্থার পরিবর্তনটা আমি খুব সহজে বুঝতে পারি। তাহলে অবস্থার পরিবর্তনটা হচ্ছে, আমরা তিনটে পদার্থ দেখেছি, কি কি, একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ, তাই তো। একটা কঠিন, তরল ও গ্যাসীয়। তাহলে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন, তাই তো। তাহলে এই যে কঠিন, তরল ও গ্যাসীয় রয়েছে, তাহলে আমি যখন কঠিন পদার্থকে তাপ দিচ্ছি তখন কি হচ্ছে, যখন কঠিন পদার্থকে তাপ দিচ্ছি তখন সে কী হচ্ছে, তরলে পরিণত হচ্ছে। এবং তরল পদার্থকে যদি আমি তাপ দিই তাহলে কী হবে, সেটা গ্যাসীয়তে পরিণত হবে। তাহলে তরল পদার্থকে যখন আমি তাপ দিচ্ছি তখন কী হচ্ছে, সে গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে অবস্থার পরিবর্তন হওয়াটাই অর্থাৎ কি, তাপের প্রভাবে হচ্ছে। তাহলে তাপের প্রভাবের ফলে কী হচ্ছে, কোনো একটা বস্তু কী হচ্ছে, তার অবস্থার পরিবর্তন করে দিচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি অবস্থার পরিবর্তনটা। তাহলে আমরা কি দেখতে পেলাম, অবস্থার পরিবর্তন, তাই তো। তাহলে অবস্থার পরিবর্তন আমরা যখন দেখতে পাচ্ছি তখন এর সাথে কী হচ্ছে, কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ যুক্ত আছে। তাহলে এই যে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ রয়েছে, তার মানে কি, এই তিনটির মধ্যে আমরা কি দেখেছিলাম, আয়তনের পরিবর্তন হয়, তাই তো। যখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যায় তখন কী হয়, তাদের আয়তনের পরিবর্তন হয়। তাহলে যে প্রভাবটার হবে, উষ্ণতার প্রভাবে, সেটা হবে কি, আয়তনের পরিবর্তন, তাই তো। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে
আয়তনের পরিবর্তন, তাই তো? তাহলে আয়তনের পরিবর্তন কীভাবে হয় সেটা আমরা দেখে নেব। তাহলে আয়তনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা একটা মানে তরল নিয়েছিলাম, অর্থাৎ জল নিয়েছিলাম, জলটাকে যখন আমি ফ্রিজ করছিলাম তখন কী হয়েছিল, জলটা যখন একদম একটা বোতলের মধ্যে যখন পুরোপুরি জলটা ভরে নেবে, জলটা ভরে নিয়ে একদম একটু যাতে ফাঁকা না থাকে, পুরোটাকে জল ভর্তি করে একদম ছিপিটাকে খুব টাইট করে লাগিয়ে যদি ফ্রিজ করো, তাহলে দেখবে কি মানে বোতল যেটা রয়েছে সেটা ফেটে যায়। কেন ফেটে যায় সেটা মানে কেনই বা ফেটে যায়, বা কেন যখন অল্প পরিমাণে জল থাকে তখন কেন ফাটে না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি কোনো একটা বস্তু যদি আয়তন বৃদ্ধি না পেত তাহলে কী হতো, সে মানে ফাটতো না। অর্থাৎ যখন তরল ছিল, অর্থাৎ জল ছিল, জলটা যখন বরফে পরিণত হচ্ছে, কঠিনে পরিণত হচ্ছে, তখন তার কী হচ্ছে, নিশ্চয়ই আয়তনের পরিবর্তন হচ্ছে। আয়তনের পরিবর্তন হওয়া সাথে সাথে কী হচ্ছে, সে বোতলটাকে ফাটিয়ে দিচ্ছে, তাই তো? আবার আয়তন যদি পরিবর্তন হয়, ধরো কোনো একটা জায়গা মানে কম জায়গা জুড়ে ছিল, সেটা যদি বেশি জায়গা নেয় তাহলে কী হবে, সে নিশ্চয়ই জায়গা খুঁজে বেড়াবে, এবং জায়গা খুঁজে বেড়াতে বলে কী হবে, সেই বোতলটাকে কী হবে, চাপ দেবে, চাপ দেওয়ার ফলে কী হচ্ছে, বোতলটা ফেটে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা তরল ছিল তখন তার যা আয়তন ছিল, তো যখন তাকে আমি ফ্রিজ করছি, তখন কী হচ্ছে, তার আয়তনের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই যে এটা যদি আমি কিছুটা পরিমাণে জলটা যদি থাকে, যখন এই জলটাই কী হবে, কঠিনে পরিণত হবে, তখন তার আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে। আয়তনটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই খুব সহজে, আমরা মানে নিজেদের মানে খুব পরিচিত, সেটা হচ্ছে কি বরফ। জলটা বরফে যখন পরিণত হয়, অর্থাৎ এর থেকে কী হচ্ছে, উষ্ণতা, জলটাকে যখন আমি ফ্রিজ করছি অর্থাৎ উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, উষ্ণতা কমিয়ে দিচ্ছে। উষ্ণতা কমানোর ফলে কী হচ্ছে, সেটা মানে আয়তনে পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে আয়তনের পরিবর্তন হয়ে যাচ্ছে কীভাবে, তাপের প্রভাবের ফলে। তাহলে এই যে তাপের প্রভাবের ফলে আয়তনের পরিবর্তন হচ্ছে। এরপরে যেটা দেখবো আমরা প্রভাব, সেটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন বলতে গেলে দেখেছি আমরা কী দেখেছিলাম, মানে ক্লাস 8-এ দেখেছিলাম যে কোনো একটা বস্তু যখন রাসায়নিক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তাকে যখন আমি তাপ দিচ্ছি, তখন কেবলমাত্র কোনো একটা মানে বিশেষ কিছু রিয়াকশান আছে, সেগুলো কী হচ্ছে, তাপের উপর নির্ভর করছে। আবার কিছু কিছু রিয়েজেন্ট আছে বা কিছু কিছু যৌগ আছে, সেগুলো কী হচ্ছে, তাপের প্রভাবের ফলে ভেঙে যাচ্ছে, তাই তো? যেমন আমরা মার্কিউরিক অক্সাইড আছে, যেটা মার্কিউরিক অক্সাইড যদি নিই, তাহলে কী হবে, মার্কিউরিক অক্সাইড হচ্ছে HgO। এই যে মার্কারিক অক্সাইডকে যদি আমি হিট দিই, তাহলে কী হবে, সেটা মার্কারিক অক্সাইড মানে মার্কারি তৈরি করবে, আর তার সাথে সাথে কী তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে, সেগুলো কী হচ্ছে, তাপের প্রভাবের ফলে হচ্ছে। এই যে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে এইগুলো ভেঙে যাচ্ছে। এইগুলোকে যদি আমি আবার তাপ দিই, তাহলে কী হবে, এইগুলোকে যদি আমি আবার তাপ দিই, তাহলে আবার আমি কী পাবো, মার্কিউরিক অক্সাইড পাবো, ঠিক আছে? তাহলে এই যে তাপের প্রভাবের ফলে যে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটছে, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে তাপ নইলে এই মানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো যেগুলো রয়েছে, সেগুলো কী হতো, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন হতো না। অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এখানে কি ছিল, মার্কিউরিক অক্সাইড ছিল, সেটা কী হচ্ছে, মার্কারি তৈরি করছে এবং তার সাথে সাথে অক্সিজেন তৈরি করছে, তাই তো? তাহলে তাপের প্রভাবের ফলে রাসায়নিক বিক্রিয়াটার পরিবর্তন হচ্ছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি চুম্বক ধর্মের পরিবর্তন। চুম্বক ধর্মের পরিবর্তন, তো চুম্বক ধর্মের উপর পরিবর্তন কীভাবে হয় তার আগে আমি বলে দিই, একটা হচ্ছে যেটা হচ্ছে কুড়ি বিন্দু। কুড়ি বিন্দু কাকে বলা হয়, ঠিক আছে? তো কুড়ি বিন্দু হচ্ছে যে উষ্ণতায় কোনো একটা বস্তু মানে কোনো একটা চুম্বক মানে কোন চুম্বক ধর্মের কোনো একটা বস্তুর মধ্যে সেই চুম্বক ধর্ম রয়েছে, সেই চুম্বক ধর্মর যে চুম্বকত্বটা রয়েছে, সেই চুম্বকত্বটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ যে উষ্ণতায় চুম্বকের কী হচ্ছে, চুম্বকত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, সেই উষ্ণতাকে কি বলবো, সেই চুম্বকের কুড়ি বিন্দু বলা হয়। সেই চুম্বকের কুড়ি বিন্দু বলে।
ঠিক আছে। তো 20 বিন্দু বুঝতে পারলে আশা করি। তাহলে যে উষ্ণতা দিলে পরে কোনো চুম্বকের কী হচ্ছে, সেই চুম্বক ধর্মটাই হারিয়ে ফেলছে, অর্থাৎ তার আর চুম্বকের যে ধর্ম, অর্থাৎ কোনো একটা লোহাকে আকর্ষণ করা বা দিক প্রদর্শন করা, সেই ধর্মটা কী হচ্ছে, সে হারিয়ে ফেলছে। তখন সেটাকে আমি কী বলছি, 20 বিন্দু বলছি। অর্থাৎ যে উষ্ণতায় কী হচ্ছে, সে তার ধর্ম হারিয়ে ফেলছে, অর্থাৎ চুম্বক ধর্ম হারিয়ে ফেলছে, সেটাই হচ্ছে কি 20 বিন্দু। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে যখন আমি তাপ দিচ্ছি, অর্থাৎ এখানে কী হচ্ছে, উষ্ণতা, তাই তো, উষ্ণতার প্রভাব রয়েছে। তাহলে উষ্ণতা যখন এখানে প্রয়োগ হচ্ছে, তখন কী হচ্ছে, তার যে চুম্বক ধর্ম সেটা তার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চুম্বকত্ব হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, যে কোনো চুম্বক ধর্মের কী হচ্ছে, উষ্ণতা যদি দেওয়া হয় চুম্বকের, যে কোনো চুম্বকে যদি উষ্ণতা দেওয়া হয়, তাহলে কী হবে, এমন একটা অবস্থায় আসবে বা এমন একটা জায়গায় আসবে যে জায়গাটায় উষ্ণতা ম্যাক্সিমাম হবে এবং তার চুম্বক ধর্ম সব যে ধর্মগুলো রয়েছে, অর্থাৎ চুম্বকের যে আকর্ষণ ধর্ম রয়েছে সেটা বা দিক নির্দেশক যে ধর্মটা রয়েছে, সেগুলো কী হবে, সব হারিয়ে ফেলবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে তাপের প্রভাবের ফলে কী হচ্ছে, চুম্বক ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে চুম্বক ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছি এখান থেকে। তাহলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। তাহলে এরপরে আরেকটা যেটা প্রভাব হয় সেটা হচ্ছে গতিশক্তি। তো এই যে গতিশক্তি রয়েছে, গতিশক্তির উপর কীভাবে প্রভাব হয়, তাহলে আমরা কি দেখলাম একটু আগে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রথমেই আমরা যেটা বলছিলাম, অর্থাৎ কোনো একটা ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন বা তাপ ইঞ্জিন যেগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে কি, তাপ উৎপাদনের ফলে কী হচ্ছে, ইঞ্জিনটা চলছে, তাই তো। একটা ট্রেন, আগেকার দিনে যে ট্রেনগুলো ছিল একটু আগে বলেছিলাম। তাহলে এই যে ইঞ্জিনগুলো চলছে, তাহলে ইঞ্জিনগুলো থেকে কী হচ্ছে, একটা গতিশক্তি হচ্ছে, তাই তো। তাহলে তাপের প্রভাবে সে কী হচ্ছে, সামনের দিকে এগিয়ে যেতে পারছে। একটা যখন ট্রেন ছিল, সেই ট্রেনটা যখন ছিল, সে কী হচ্ছিলো, যখন তাপ দেওয়া হচ্ছে, আগের দিনের ট্রেনগুলো দেখবে এই যে এইখান থেকে ধোঁয়া বেরোয়, তাই তো। তাহলে এই যে একটা জ্বালানি ঘর থাকে, সেই জ্বালানি ঘরে কী হয়, কয়লাগুলোকে পোড়ানো হয়, কয়লাগুলোকে পোড়ানোর ফলে কী হয়, সে সামনের দিকে ধোঁয়া ঘরে, তাই তো। তাহলে ধোঁয়া কেন বেরোচ্ছে, তার নিশ্চয়ই পোড়াচ্ছে, কয়লাগুলো পোড়াচ্ছে, সেই জন্য তো। তাহলে কয়লাকে পুড়িয়ে কী করছে, ইঞ্জিনটাকে চালনা করার চেষ্টা করছে। তাহলে ইঞ্জিনটাকে চালনা করার চেষ্টার ফলে কী হচ্ছে, সে সামনের দিকে এগিয়ে যেতে পারছে, তাই তো, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, তার একটা গতিশক্তি লাভ করছে। তাহলে তা কার কারণে গতিশক্তি লাভ করলো, তাপের প্রভাবের ফলে গতিশক্তি লাভ করলো। তাহলে আমরা বলতে পারি যে তাপের প্রভাবের ফলে কী হচ্ছে, গতিশক্তির পরিবর্তন হয়, তাই তো। এবার ধরো কয়লাটা শেষ হয়ে গেছে, তাহলে কী করবে, এই ট্রেনটা কি আর চলবে না, সে কিছুটা পরে কী হবে, সে থেমে যাবে, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে তাপের প্রভাবের ফলে, তাই তো। তাহলে এরপরে আশা করি বুঝতে পেরেছো। তাহলে তাপের প্রভাবের ফলে কী কী পরিবর্তন হয়, অনেক কিছুই পরিবর্তন হয়। তাদের মধ্যে আমরা কতগুলো মেন যে টপিক, যেগুলো মেন ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে এরপরে আমরা দেখে নেব ক্যালোরিমিতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি, তাই তো। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কী বলছে, কি যদি পাশাপাশি দুটি বস্তু ভিন্ন ভিন্ন উষ্ণতার বস্তু রাখা হয়, অর্থাৎ ধরে নাও এই যে এ বস্তুটা আছে, এ বস্তুটা প্রচণ্ড তাপ আছে এর, আর বিটা এর তুলনায় খুব কম আছে। তার কি এর যে তাপমাত্রা আছে, উষ্ণতা যেটা আছে সেটা এতে বেশি রয়েছে, বিতে কম রয়েছে। তো মূলনীতি বলছে কি বলছে, এই যে এ বস্তুর যে উষ্ণতা রয়েছে সেটা কি করবে, বিকে দেবে, দিয়ে এই যে এই পয়েন্টটা মাঝামাঝি যে পয়েন্টটা রয়েছে সেখানে কি থাকবে, উষ্ণতা স্থির হবে, ঠিক আছে। এখানে কনস্ট্যান্ট থাকবে এই উষ্ণতাটা, অর্থাৎ এ সমান সমান বি হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত এ সমান বি হচ্ছে, উষ্ণতা এতে যা উষ্ণতা আছে সেটাই সেই উষ্ণতা, যতক্ষণ না পর্যন্ত বিকে শেয়ার করে তারা সমান সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি হবে, তাপের আদান প্রদান হবে। অর্থাৎ হয় এ তাপ গ্রহণ করবে এবং এ তাপ বর্জন করবে, ঠিক আছে। যখন এরা দুজনে সমান অবস্থায় চলে আসবে, অর্থাৎ তাপমাত্রা যখন সমান হয়ে যাবে, তখন তারা কি করবে, তারা একে অপরের সাথে আর তাপের আদান প্রদানও করবে না, ঠিক আছে, তারা স্থির অবস্থায় চলে আসবে। তো এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তো আমরা এই ক্যালোরিমিতির মূলনীতি জানতে গেলে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ কাকে বলা হয়, আপেক্ষিক তাপ হচ্ছে, তুমি ধরো এক বালতি জল নিয়েছো, জল নিয়ে রোদে রেখে দিয়েছো, আর তার সাথে সাথে একটা রড নিয়েছো, রড নিয়ে সেই বালতিতে জলটা যদি 1 কেজি হয়, 1 লিটার হয়, সেই জলটা রেখে দিয়েছো এবং তার সাথে সাথে 1 কেজি ওজনের রড রেখে দিয়েছো, ঠিক আছে। তো ওই যে রড আর বালতির জল, এবার বলো তাপ হচ্ছে সূর্যের রোদ থেকে তো একই পরিমাণে তাপ নামছে, তাহলে তুমি কোনটা গরম হবে বলতে পারবে, বলো, কমেন্ট বক্সে জানাও। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভিন্ন বস্তু হচ্ছে, তাদের কি হচ্ছে, তাদেরকে যখন আমি একই উষ্ণতায় রাখছি এবং তাদের ওজনটা যখন একই থাকছে, তখন কি হচ্ছে, তারা যখন
ওই যে রোদে রেখেছিলাম, তাহলে বলো তো কোনটা গরম হবে? তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রড। কারণ হচ্ছে ভিন্ন বস্তু, আমরা কি জানি জলের যে গরম হওয়ার যে অবস্থা সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে রড, লোহা যথেষ্ট পরিমাণে কম একটা জলের তুলনায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বস্তুর কী হচ্ছে, উষ্ণতাটা বিভিন্ন হচ্ছে, তাই তো? মানে স্পেসিফিক যে হিটটা রয়েছে, আপেক্ষিক তাপটা রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন। তাহলে বলতে পারি যে একক ভরের কোনো বস্তুর কী হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যে তাপ লাগে সেটাই হচ্ছে কি আপেক্ষিক তাপ। অর্থাৎ আপেক্ষিক তাপ কাকে বলে, কি বলবো? আপেক্ষিক তাপ হচ্ছে একক ভরের কোনো বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য বস্তুর উষ্ণতা, ওখানে উষ্ণতা লিখে নাও, উষ্ণতা বা তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যে তাপ লাগে, উষ্ণতা বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে বুঝতে পেরেছো আপেক্ষিক তাপ কাকে বলে? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যে পরিমাণে তাপ লাগে সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপটা হচ্ছে ভিন্ন, তাই তো? তাহলে আপেক্ষিক তাপটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা হয়, এবং তারা হচ্ছে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যে পরিমাণে তাপ লাগে, যে কোনো ভরের যে কোনো বস্তুর কী হচ্ছে একক ভরের যে কোনো বস্তুর কী হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি কেলভিন উষ্ণতা বাড়ানোর জন্য যে পরিমাণে তাপ লাগছে সেটাই হচ্ছে কি আপেক্ষিক তাপ। ঠিক আছে, তো আপেক্ষিক তাপটা আসলে বুঝতে পারলে। তাহলে এরপরে দেখব ক্যালোরিমিতি। ঠিক আছে, যে গাণিতিক রূপ সেটা হচ্ছে ক্যালোরিমিতির গাণিতিক রূপ। তাহলে ক্যালোরিমিতির যে গাণিতিক রূপ সেটা নিয়ে এখন আমরা দেখব। তো ক্যালোরিমিতির গাণিতিক রূপ আমরা কি দেখলাম? ক্যালোরিমিতির সাহায্যে দেখতে পাচ্ছিলাম কি একটা বস্তু কী হচ্ছে, যে উষ্ণ বস্তু কী হচ্ছে তাপ দিচ্ছে কাকে, একটা শীতল বস্তুকে, তাই তো? পাশাপাশি যদি রাখা হয়, তো এর মধ্যে কিছু শর্ত রয়েছে। কি হচ্ছে, এই যে পাশাপাশি দুটো বস্তু থাকবে তারা কি করবে, পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এবং তারা মানে পারিপার্শ্বিক যে উষ্ণতা রয়েছে সেই উষ্ণতার উপর তার যাতে প্রভাব না পড়ে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ক্যালোরিমিতির নীতি প্রয়োগ করার সময়। তবেই আমি এবার ধরে নাও এরা পরস্পরের সঙ্গে যদি রাসায়নিক বিক্রিয়া করে তাহলে কী হবে, তারা যে তাপটা থাকবে মানে অর্থাৎ তাপ যে আদান প্রদান করবে সেটা তো রাসায়নিক বিক্রিয়ার ফলে অনেকটাই তাপ কী হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এটা যে নীতিটা রয়েছে অর্থাৎ সমান হবে না তাপমাত্রা। তাহলে আমি দেখতে পেলাম কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ যাতে না করে, এবং কিছু কিছু শর্ত। ঠিক আছে, তো শর্তগুলো কি কি? পারিপার্শ্বিক তাপের আদান প্রদান হবে না, এবং তারা কি করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তো এবার আমরা দেখে নেব গাণিতিক রূপ। তো এই যে এ বস্তুটা রয়েছে, এ বস্তুটার তাপমাত্রা আমি ধরে নিলাম T1। ঠিক আছে, বি বস্তুর তাপমাত্রাটা হচ্ছে T2। তাহলে আমি এ বস্তুটার উষ্ণতা যদি আমি বেশি বলি, উষ্ণতা এ গ্রেটার দ্যান বি, তাই তো? তাহলে এতে সব বেশি রয়েছে উষ্ণতাটা আর বিতে কম রয়েছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কী হবে, T1 গ্রেটার দ্যান T2, তাই তো? তাহলে উষ্ণতাটা কী হচ্ছে, টেম্পারেচারটা T1 সব থেকে বেশি হচ্ছে। তাহলে T1 থেকে যদি বেশি হয় তাহলে কী করবে, একে তাপ দেবে, তাহলে এখান থেকে এদিকে তাপে ট্রান্সফার হবে। আর কী জানি আমরা প্রত্যেকটা বস্তুর কী হচ্ছে আপেক্ষিক তাপ আলাদা আলাদা, তাহলে আপেক্ষিক তাপকে এস দ্বারাই ডিনোট করা হয়। তাহলে আপেক্ষিক তাপকে এস দ্বারাই ডিনোট করা হয়। এক্ষেত্রে আমি যদি S1 ধরে নিই, এক্ষেত্রে যদি আমি S2 ধরে নিই, তাহলে কী হবে, তাদের আপেক্ষিক তাপ হয়ে গেল। এবার এই যে আপেক্ষিক তাপ প্লাস ওজন মানে যে ভরটা রয়েছে সেটা তো হচ্ছে কি পুরো বস্তুটার, তাই না? তাহলে আমি যদি দেখি তাহলে কী হবে, এর যে তাপমাত্রাটা হবে সেটা কী হবে, এটা হচ্ছে কি স্থির তাপমাত্রা, টি হচ্ছে কি স্থির টেম্পারেচার, স্থির উষ্ণতা। ঠিক আছে, তাহলে স্থির উষ্ণতা পেয়ে গেলাম, ভর পেয়ে গেলাম, আপেক্ষিক তাপ পেয়ে গেলাম। তাহলে এরপরে যেটা হবে, এবার বলো এই যে টি হবে, এটা যখন আমি এই যে স্থির উষ্ণতার সাথে তুলনা করব তখন এই যে T1টা বেশি হবে না টিটা বেশি হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে T1টা বেশি হবে, কারণ এটা হচ্ছে ওই স্থির উষ্ণতা, তাই তো? স্থির উষ্ণতাটা কী হচ্ছে, যতক্ষণ পর্যন্ত স্থির ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কী পাবো, এই ক্ষেত্রে যে টেম্পারেচারটা পাবো সেটা হচ্ছে কি T1 মাইনাস টি, তাই তো? তাহলে এত পরিমাণে তাপমাত্রা বেশি রয়েছে, আর এই ক্ষেত্রে কত পরিমাণে তাপমাত্রা কম রয়েছে। তাহলে স্থির অবস্থায় এটা, তাহলে স্থির অবস্থায় আসতে গেলে একে কত পরিমাণে তাপ লাগবে, তাহলে এটা হচ্ছে T মাইনাস T2, তাই তো? তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে তাপমাত্রাটা আছে এটা নিশ্চয়ই এটার মধ্যে কম রয়েছে তাপমাত্রা, সেই জন্য কী হচ্ছে এই তাপমাত্রা এঁকে দিচ্ছে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি কি এটা
তাহলে এই যে সমীকরণটা যদি আমি যেটা পাবো সেটা হচ্ছে কি, এই যে বস্তুটা কি আছে, এর মধ্যে এম ভর রয়েছে, এটার মধ্যে এম ভর রয়েছে, তাই তো। তাহলে এম ভর রয়েছে, তাহলে আমি যখন যে তাপ গ্রহণ বা তাপ বর্জন, এক্ষেত্রে কী করছে, তাপ বর্জন করছে, তাই তো। তাহলে তাপ বর্জন কত হবে, তাপ বর্জন হবে তাহলে এম এস অন আর কি হচ্ছে টি অন মাইনাস টি, ঠিক আছে। আর তাপ গ্রহণ কত হবে, বি বস্তু, এটা এ বস্তুর তাপ বর্জন, বি বস্তুর কী হচ্ছে তাপ গ্রহণ, কত হবে এম এস টু টি মাইনাস টি টু, ঠিক আছে। তাহলে এই যে ক্যালোরিমিতির মূলনীতি বলছে কি, এই যে এ সমান সমান হবে বি, অর্থাৎ তাপ গ্রহণ সমান হচ্ছে তাপ বর্জন, অর্থাৎ এম এস ওয়ান টি ওয়ান মাইনাস টি সমান সমান হচ্ছে এম এস টু টি মাইনাস টি টু, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি ক্যালোরিমিতির গাণিতিক রূপ, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো ক্যালোরিমিতির গাণিতিক রূপটা। তো তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা দেখলাম যে তাপের যে প্রভাবগুলো রয়েছে, অর্থাৎ তাপ কাকে বলা হয়, তাপের যে ব্যাখ্যাগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। তার সাথে সাথে আমরা কী নিয়ে আলোচনা করলাম, তার সাথে সাথে আমরা আলোচনা করলাম যে যুক্তিগুলো রয়েছে, প্রভাবগুলো রয়েছে সেগুলোতে, অর্থাৎ তাপ কাকে বলা হয়, তাপের যে যুক্তিগুলো রয়েছে, তাপের যে প্রভাবগুলো রয়েছে, উষ্ণতার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, আয়তনের পরিবর্তন, অর্থাৎ অবস্থার পরিবর্তন, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে কী হচ্ছে, তাপ যখন প্রয়োগ হচ্ছে তখন কী হচ্ছে, অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। আয়তনের পরিবর্তন হচ্ছে কি, যখন তরলকে আমরা তাপ বাইরে বার করে নিচ্ছি তখন কী হচ্ছে, সেটাকে ফ্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়তনের পরিবর্তন হয়ে যাচ্ছে ঠান্ডা হলে পরে। আবার তারপরে আমরা কি দেখলাম, রাসায়নিক পরিবর্তন দেখলাম, তাপ দিলে পরে কী হচ্ছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটছে বা ঘটার সম্ভাবনা হচ্ছে, অথবা অথচ কী হচ্ছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তাই তো। তাহলে রাসায়নিক বিক্রিয়ার উপর কী হচ্ছে, তাপের প্রভাব রয়েছে। আর চুম্বক ধর্মের হ্রাস পাচ্ছে, তাপ প্রয়োগ করার ফলে কী হচ্ছে, যে কোনো চুম্বকের চুম্বক ধর্মটা লোপ পাচ্ছে। তার সাথে সাথে কী দেখলাম, কুড়িবিন্দু কাকে বলা হয় সেটা দেখলাম। তার সাথে সাথে গতিশক্তি কাকে বলা হয়, ক্যালোরিমিতির মূলনীতি কী, গতিশক্তি কীভাবে প্রভাব পড়ে তাপের উপরে, গতিশক্তি কীভাবে সৃষ্টি হয় বা গতিশক্তির উপর গতিশক্তির কীভাবে পরিবর্তন হয় তাপের প্রভাবের ফলে, সেটা দেখলাম। ইঞ্জিন চালনা করার সময় কিছু আগেকার দিনে তাপ ইঞ্জিন চালনা হতো, তাই তো। তাহলে ট্রেন চলার সময় যে কয়লা পুড়িয়ে ট্রেন চলতো, তাহলে সেগুলো কী হচ্ছে, তাপের প্রভাবের ফলে সৃষ্টি হচ্ছে, এবং তাপ কী করছে, গতিশক্তি সৃষ্টি করছে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি যেটা দেখছিলাম কী হচ্ছে, কোনো একটা উষ্ণ বস্তু কী হচ্ছে, তাপ প্রদান করছে কাকে, শীতল বস্তুকে, এবং তাপ যে গ্রহণ করছে বা বর্জন করছে সেটা হচ্ছে কি সমান সমান হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আর কি দেখলাম, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি, একক ভরের কোনো বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 1 ডিগ্রি কেলভিন উষ্ণতা বাড়ানোর জন্য যে পরিমাণে তাপ লাগে সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। তাহলে এগুলো জেনে নিলাম, ঠিক আছে। তারপরে কি দেখলাম, গাণিতিক রূপ যেটা হচ্ছে, গাণিতিক রূপটা দেখতে পেলাম কি, যে গাণিতিক রূপটা রয়েছে সেই গাণিতিক রূপটা দেখে নিলাম, যে দুটি বস্তুর ক্ষেত্রে কী ধরে নিলাম, একটা আপেক্ষিক তাপ ধরে নিলাম S1, আর একটা ক্ষেত্রে S2 ধরে নিলাম, এবং তাদের মধ্যে যে স্থির তাপমাত্রা মাঝামাঝি যেটা তাপমাত্রা সেটা হচ্ছে টি। আর তাদের প্রথমে যে এ বস্তুটা রয়েছে তার তাপমাত্রা T1 ধরে নিলাম, বি বস্তুর তাপমাত্রা T2 ধরে নিলাম, এবং তার মধ্যে যে তাপের পরিবর্তন রয়েছে বা তাপ যে যত পরিমাণে বর্জন করবে বা তাপের যে পরিমাণে গ্রহণ হবে সেই প্রতি তাপ পরিমাণটা বার করে নিলাম। তাহলে বি বস্তুর ক্ষেত্রে যে তাপ যে পরিমাণে গ্রহণ করবে সেটা হচ্ছে T মাইনাস T2, আর এক্ষেত্রে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে T1 মাইনাস T। তাহলে এক্ষেত্রে দেখে নিলাম যে উষ্ণতাটা কী হচ্ছে, এ বস্তুর বেশি হচ্ছে, তাহলে টি হচ্ছে স্থির উষ্ণতা, তাহলে তাপ গ্রহণ সমান হচ্ছে তাপ বর্জন। তাহলে এটা হচ্ছে কি ক্যালোরিমিতির মূলনীতি। তো